বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ 33 নিয়ে, যেটি গ্রেফতার এবং আটক সংক্রান্ত রক্ষা কবচ নিয়ে আলোচনা করে। তো এই অনুচ্ছেদটি কিভাবে আমাদের ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা করে এবং রাষ্ট্রীয় নিরাপত্তার মধ্যে একটি ভারসাম্য বজায় রাখে তা আমরা ধাপে ধাপে দেখব। তো শুরুতেই যদি আমরা দুটো ভাগ করে নেই এই অনুচ্ছেদকে, তো এখানে কিন্তু মূলত গ্রেপ্তার এবং আটক সংক্রান্ত যে মৌলিক সুরক্ষা কবচ, এগুলা কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অংশটি আমরা দেখবো যে সাধারণ গ্রেপ্তারের ক্ষেত্রে প্রযোজ্য, যেটাকে মূলত আমরা প্রিভেন্টিভ ডিটেনশন থেকে আলাদা করে পড়বো, যেটা আমরা ট্রায়াল স্টেজের ক্ষেত্রে দেখতে পারি। একটি সুনির্দিষ্ট অভিযোগ আনার পরে কারো বিরুদ্ধে যে ধরনের প্রসিডিংস গুলো নেওয়া হয়। অন্যদিকে দ্বিতীয় ধাপে যেটা দেখবো যে হচ্ছে এটা হচ্ছে মূলত প্রতিরোধমূলক আটক বা প্রিভেন্টিভ ডিটেনশন নিয়ে কাজ করে। তো এক্ষেত্রে আমরা যদি প্রথম অংশ নিয়ে আলোচনা করি, যে সাধারণ গ্রেপ্তারের ক্ষেত্রে যে কোনো ব্যক্তি 4টা মৌলিক অধিকার পেতে পারে। একটা হচ্ছে রাইট টু ইনফরমেশন বা তথ্য জানার অধিকার। যদি কাউকে গ্রেফতার করা হয় তাহলে যত দ্রুত সম্ভব তাকে জানাতে হবে কেন তাকে গ্রেফতার করা হয়েছে। এরপরে রাইট টু লিগ্যাল কাউন্সেল, যে আইনি পরামর্শের অধিকার, যে তার পছন্দের একজন আইনজীবীর সাথে পরামর্শ করার এবং তার মাধ্যমে আইনি সুরক্ষা পাওয়ার যে অধিকার, এটা কিন্তু তার থাকবে। আরেকটা হচ্ছে রাইট টু প্রম্পট প্রোটেকশন, যে দ্রুত ম্যাজিস্ট্রেটের সামনে অধিকার যেটা আছে, যে গ্রেফতারের পর 24 ঘন্টার মধ্যে, তবে এই ক্ষেত্রে যাতায়াতের যে সময় আছে এটা বাদ যাবে, দিয়ে নিকটতম ম্যাজিস্ট্রেট যিনি আছেন ওনার সামনে হাজির করতে হবে। আরেকটা হচ্ছে বর্ধিত যে কোনো পরিমাণ আটক থেকে, যে একটা নির্দিষ্ট সময়ের বাইরে কাউকে আটক রাখা যাবে না। তো ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া 24 ঘন্টার বেশি সময় কাউকে আটক রাখা যাবে না। এরপরে আমরা যদি কনস্টিটিউশনাল এক্সটেনশন নিয়ে আলোচনা করি, এখানে কিন্তু সাংবিধানিক কিছু ব্যতিক্রম আছে। তো অনুচ্ছেদ 33-এর যে 3 দফা, এখানে দুইটা ক্ষেত্রে এই সুরক্ষা কবচ যেগুলো আছে এটা প্রযোজ্য নয়। একটা হচ্ছে এনিমি এলিয়েন, যে শত্রু ভাবাপন্ন বিদেশি নাগরিক যিনি আছেন, তো যিনি রাষ্ট্রের জন্য হুমকি যাকে মনে করা হয় জাতীয় নিরাপত্তার স্বার্থে, তার ক্ষেত্রে এই যে সুরক্ষা এটা প্রযোজ্য হবে না। আরেকটি হচ্ছে প্রতিরোধমূলক আটককৃত ব্যক্তি, তো যাকে প্রিভেন্টিভ ডিটেনশন যেটা আছে, প্রিভেন্টিভ ডিটেনশনের আন্ডারে যদি কাউকে আটক করা হয় তার জন্য আলাদা একটা আইনি প্রক্রিয়ার কথা বলা আছে, এটা নিয়ে আমরা এখন ডিসকাস করব। তো প্রিভেন্টিভ ডিটেনশন মূলত যেটা আমরা বলতেছি যে প্রতিরোধমূলক আটক, এটা কিন্তু একটা বিশেষ ব্যবস্থা। মানে এটা মূলত শাস্তিমূলক না, বরং আমরা বলতে পারি নিবারণমূলক। যে কাউকে কোনো হার্মফুল অ্যাক্ট করা থেকে আমি তাকে বিরক্ত রাখতে মূলত এই যে স্টেপ, এটা কিন্তু নিয়ে থাকি। যে অর্থাৎ আমরা যদি বলি যে কোনো ব্যক্তি অপরাধ করার আগেই তাকে গ্রেফতার করা হয়, যেন সে কোনো ক্ষতিকর যে কার্য এটা যেন সে না করতে পারে। তো এটার মূল উদ্দেশ্যগুলো হচ্ছে আমরা যদি চিন্তা করি, একটা হচ্ছে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব যেটা আছে, যে সেফগার্ডিং স্টেট সভারেন্টি। আরেকটি হচ্ছে প্রিভেন্টিং অফেন্সেস, যে অপরাধ নিবারণ করা, সক্রিয় পদক্ষেপের মাধ্যমে আমরা অপরাধ সংগঠিত হওয়া যেটা আছে এটা ঠেকিয়ে দিই। আরেকটা হচ্ছে এনশিওরিং স্টেট সিকিউরিটি, রাষ্ট্রীয় নিরাপত্তা যেটা আছে, দেশের সামগ্রিক নিরাপত্তা বজায় রাখতে চাই আমরা মূলত প্রিভেন্টিভ ডিটেনশনের মাধ্যমে। তো প্রিভেন্টিভ ডিটেনশনের যে প্রভিশনটা আছে এটা আপনাদের মনে করিয়ে দিই, এটা কিন্তু আমাদের 72 সালের সংবিধানে ছিল না। এটাকে পরে আবার আমরা হচ্ছে সংবিধানে অ্যামেন্ডমেন্টের থ্রুতে এটা কিন্তু আমরা সংবিধানে ইন্ট্রোডিউস করেছি। এটা মূলত করা হয় সেকেন্ড অ্যামেন্ডমেন্টের থ্রুতে। এরপরে প্রিভেন্টিভ ডিটেনশন এবং পিউনিটিভ ডিটেনশন যেটা আছে, এটার মধ্যে যদি আমরা একটা পার্থক্য করতে চাই, যে একটা হচ্ছে প্রতিরোধমূলক আটক আর একটা হচ্ছে শাস্তিমূলক আটক। তো প্রতিরোধমূলক আটক যেটা, এটা ক্ষেত্রে আমরা অপরাধ করার আগেই আটকটা করি। অন্যদিকে এটা হচ্ছে আমরা পানিশমেন্ট আফটার ক্রাইম কমিশন, যে কেউ অপরাধ করে ফেলার পরে তাকে শাস্তি স্বরূপ যেটা দেওয়া হয়, এটাকে আমরা বলতেছি পিউনিটিভ ডিটেনশন। তো এটা মূলত কার্যকর করে এক্সিকিউটিভ অথরিটি স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের আন্ডারে। আমরা যদি দেখবো যে ওইখানে এক্সিকিউটিভ অথরিটি ওইখানে সেকশন 3 আন্ডারে একটা হচ্ছে ঘোষণা দিয়ে এক্সিকিউটিভ অথরিটি এটাকে ইমপ্লিমেন্ট করেন। এখানে জুডিশিয়ারি প্রিলিমিনারি স্টেজে তার কোনো রোল নেই। আর অ্যাডভাইজরি বোর্ড যেটা আছে ওটাকে একদম কমপ্লিট জুডিশিয়াল বডি বলা যায় না। অন্যদিকে এটা হচ্ছে একমাত্র কোর্ট অর্ডার, আদালতের আদেশের পরেই কিন্তু পিউনিটিভ বা শাস্তিমূলক আটক যেটা আছে এটা দেওয়া হয়। তো এই ক্ষেত্রে বিফোর ক্রিমিনাল অ্যাক্ট, আর একটা হচ্ছে অপরাধ আফটার ক্রিমিনাল অ্যাক্ট। তো এটা এখানে আমরা দেখবো যে এটা বিচার ছাড়াই করা হয়। আর অন্যদিকে এভিডেন্স বেসড ট্রায়াল, যে প্রমাণের ভিত্তিতে বিচার করে তারপরে হচ্ছে আমরা পিউনিটিভ ডিটেনশন যেটা আছে করে থাকি। তো প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে কিন্তু একটা স্পেসিফিক লিমিট আছে। পিউনিটিভ ডিটেনশনের ক্ষেত্রে সাধারণত স্পেসিফিক ডিউরেশন এককভাবে নাই, কিন্তু যদি কাউকে কনভিক্ট করা হয় তো তাকে কতদিন শাস্তি ভোগ করতে হবে কিংবা শুধু ফাইন দেওয়া হবে, এই ধরনের ডিসকাশন ওখানে হতে পারে। তো এটার পারপাসটা মূলত হচ্ছে ডিটেনশন করার হচ্ছে রেস্ট্রেন করা, নিবারণ করলাম কোনো অপরাধমূলক কার্য করা থেকে। অন্যদিকে এটা হচ্ছে শাস্তি প্রদান করাটা হচ্ছে পিউনিটিভ ডিটেনশনের উদ্দেশ্য।
এরপরে আমরা যদি উপদেষ্টা বোর্ড কিংবা উপদেষ্টা পর্ষদ যেটা আছে অ্যাডভাইজারি বোর্ডের মেকানিজমটা নিয়ে যদি আলোচনা করি, তো অ্যাডভাইজারি বোর্ডের ক্ষেত্রে 6 মাস পর্যন্ত যদি কাউকে আটকে রাখতে হয় সেক্ষেত্রে কোনো প্রসিডিওর নাই, এক্সিকিউটিভ অথরিটি যেটা মনে করবে ওইটা। তবে এটার এক্সেপশন আছে, জুডিশিয়াল রিভিউ আমরা দেখবো কিভাবে। তো যদি কোনো ব্যক্তিকে 6 মাসের বেশি সময় প্রতিরোধমূলক আটক রাখা হয় তাহলে তাকে অনুচ্ছেদ 33-এর যে দফা 4 এটা অনুযায়ী একটা প্রসিডিওর ফলো করতে হবে। তো একটা উপদেষ্টা বোর্ড গঠন করতে হবে। উপদেষ্টা বোর্ডের ক্ষেত্রে আমরা দেখবো যে 3 জন মেম্বার এই ক্ষেত্রে থাকতে হবে। তো 2 জন মেম্বার থাকবেন তারাই যারা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক বা বিচারক হওয়ার যোগ্য। অন্যদিকে একজন প্রজাতন্ত্রের জ্যেষ্ঠ কর্মকর্তাও এই যে অ্যাডভাইজারি বোর্ড আছে এটার আন্ডারে ওনারা ফর্ম করবেন। তো এই বোর্ডের আসলে তাহলে কাজটা কি? এই বোর্ডের কাজগুলো হচ্ছে প্রথমে দেখবো যে রিভিউ বিফোর এক্সপায়ারি, 6 মাসের সময় সীমা যেটা আছে এটা শেষ হওয়ার আগেই মামলাটি একটা পর্যালোচনা করবেন ওনারা। এরপরে আটককৃত যে ব্যক্তি আছে ওনাকে একটা ওনার যে বক্তব্য এটা পেশ করার যে সুযোগ এটা দিতে হবে। এরপরে আটকের পক্ষে যথেষ্ট কারণ আছে কিনা সেই বিষয়ে ওনারা একটা রিপোর্ট প্রদান করেন। আর এই ক্ষেত্রে ওনারা পার্লামেন্টারি যে প্রসিডিওর আছে সংসদ কর্তৃক হচ্ছে নির্ধারিত নিয়ম অনুসরণ করেন। তো সংসদ কর্তৃক যে নির্ধারিত নিয়ম এটা মূলত বলে দেওয়া আছে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974 সালে। ওইখানে কিন্তু একদম ডিটেলে বলে দেওয়া আছে যে স্পেশাল অ্যাডভাইজারি বোর্ড আসলে কোন ডিটেল যে প্রসিডিওর এটা ফলো করবে। তো এক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে যে প্রতিরোধমূলক আটকের ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো একটু আগে আমরা পড়লাম যে সাপোজ সাধারণ গ্রেফতারের ক্ষেত্রে কিছু রক্ষা কবচ আছে। তো কিছু কিছু গুরুত্বপূর্ণ অধিকার প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে পাওয়া যায়। যেমন এই যে অপরাধের যে আটকের যে কারণ এগুলা কিন্তু যত দ্রুত সম্ভব এগুলা জানাতে হবে, আর এগুলোর বিরুদ্ধে প্রতিনিধিত্বের যে সুযোগ এটা দিতে হবে। তবে এক্ষেত্রে একটা এক্সেপশন আছে, পাবলিক ইন্টারেস্ট এক্সেপশন, যে যদি কর্তৃপক্ষ মনে করে যে কোনো তথ্য প্রকাশ করা জনস্বার্থের পরিপন্থী হবে তাহলে সেই তথ্য প্রকাশ না করার অধিকার কিন্তু তাদের থাকবে। এরপরে রিট অফ হেবিয়াস কর্পাস যদি আমরা অ্যাজ এ রেমেডি হিসেবে পড়ি, যে তাহলে এই যে আর্টিকেল 33 যে প্রসিডিওর এটার বিরুদ্ধে প্রিভেন্টিভ ডিটেনশন যদি কাউকে করা হয় কিংবা যদি কাউকে অবৈধভাবে আটক করা হয় তার কি কোনো রেমেডি আছে? রেমেডি হিসাবে 102 এর অনুযায়ী উনি হচ্ছে রিট অফ হেবিয়াস কর্পাস যে রিট এটা কিন্তু করতে পারবেন। তো হেবিয়াস কর্পাস রিট করলে কি হবে, যে কমপ্লায়েন্স উইথ দ্য লিগ্যাল প্রসিডিওর, যে আটকটি যথাযথ আইনি প্রক্রিয়া যেটা বলা হয়েছে ওটা মেনে করা হয়েছে কিনা। আরেকটা হচ্ছে যে আটকের যে আদেশটি এটা কি বৈধ কিনা এবং সঠিক কর্তৃপক্ষ যারা আছে তাদের দ্বারা এটাকে জারি করা হয়েছে কিনা। আর সর্বশেষ আটকের যে কারণ এগুলো কি অ্যাডিকুয়েটলি কমিউনিকেট করা হয়েছে কিনা, যে সঠিকভাবে জানানো হয়েছে কি না। যদি এই শর্তগুলো পূরণ করা না হয় তাহলে আদালত কিন্তু সেই ব্যক্তিকে যে আছে তাকে কিন্তু মুক্তি দিতে পারবেন। তো এখন এটা মনে রাখতে হবে যে সাধারণত যেটা হয় যে প্রতিরোধমূলক আটকের যে আইনটা আছে এটা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় তো সেক্ষেত্রে কিন্তু এটাকে বাতিল ঘোষণা করতে হবে, কারণ সংবিধান হচ্ছে সুপ্রিম, অন্য যে কোনো আইন এই যে প্রসিডিওরটা আছে এটার সাথে সাংঘর্ষিক হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমরা ক্রাইটেরিয়া ফর রিলিজ গুলা কি কি বলতে পারি? একটা হচ্ছে ইনভ্যালিড ডিটেনশন অর্ডার, যে লিগ্যাল রিকোয়ারমেন্ট যেটা আইনি শর্তগুলো পূরণ করতে ব্যর্থ হয়েছে, কিংবা এটাকে ইম্প্রপারলি ইস্যুড বাই আনঅথরাইজড পারসন, যে ব্যক্তি এটা অথরাইজড ছিলেন না তিনি এটা ইস্যু করেছেন, অথবা ইনঅ্যাডিকুয়েট যে কমিউনিকেশন যেটা আছে, যে এই যে গ্রাউন্ড যেগুলো জানাতে হতো ওগুলো জানানো হয় নাই। আর আরেকটা হচ্ছে আনক্লিয়ার অর ইনকমপ্লিট রিজন, তাকে যে কারণটা জানানো হয়েছে এটা অস্পষ্ট কিংবা অসম্পূর্ণ, আর ফেল টু প্রোভাইড সাফিসিয়েন্ট জাস্টিফিকেশন, যে কারণগুলো বলেছে এগুলো আসলে প্রিভেন্টিভ ডিটেনশনের যে শর্ত মিট এটা করে না। প্রিভেন্টিভ ডিটেনশন আসলে কখন করা যায়, এটার ক্ষেত্রে সেকশন 2 অফ দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট যেটা আছে এটা আপনাদের পড়তে হবে। ওইখানে দেখবেন সেকশন 2 এর এফ এ হচ্ছে প্রিজুডিশিয়াল অ্যাক্ট বা ক্ষতিকর কিছু কার্যের লিস্ট দেওয়া হয়েছে। তো প্রিভেন্টিভ ডিটেনশনের যে অর্ডারটা শুধুমাত্র ওই সেকশন 2 এর যে কন্ডিশনগুলো আছে ওগুলো ফুলফিল করলেই হয়, ওইগুলো যদি ফুলফিল না করে তাহলে কাউকে আপনি প্রিভেন্টিভ ডিটেনশন দিতে পারবেন না। তো এক্ষেত্রে আমরা বলেছি যে কনস্টিটিউশনাল সুপ্রিমেসিটা মেনটেন করতে হবে। এই ডিটেইন পার্সনের রেমেডি যেটা আছে 102 অনুযায়ী উনি কিন্তু হাইকোর্ট ডিভিশনে ওনার অ্যাক্সেস কিন্তু থাকবেই। তো ডক্টর অফ স্যাটিসফ্যাকশন যেটা আছে এটাও এক্ষেত্রে বোঝাটা ইম্পর্টেন্ট। তো ডক্টর অফ স্যাটিসফ্যাকশন আসলে দুই ধরনের হতে পারে, যে সন্তুষ্টির মতবাদ বলি আমরা এটাকে। একটা হচ্ছে সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশন, এখানে মূলত যেটা হয় যে এক্সিকিউটিভ যে নির্বাহী কর্তৃপক্ষ এটা সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত। তো সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশনটাকে আপনি এইভাবে বুঝতে পারেন যে আপনি একটা সিদ্ধান্ত নেবেন ওইটার ভ্যালিডিটি চেক করার অথরিটি অন্য কোনো তৃতীয় পক্ষের নাই, আপনাকে আমি কারণ অন্য কেউ জিজ্ঞেস করবে না বা রিভিউ করবে না। তো সাধারণত এই যে
33-5 আমরা যে গ্রাউন্ডটা পড়লাম যে পাবলিক ইন্টারেস্টের স্বার্থে রিজনটাকে উইথহেল্ড করে রাখা, কিংবা ইমার্জেন্সি ডিক্লারেশনের ক্ষেত্রে প্রেসিডেন্টের যে মানে স্যাটিসফ্যাকশন, এগুলাকে আমরা বলতেছি হচ্ছে সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশন। তো এই বিষয়ে সাধারণত আদালত যেটা আছে ক্যান নট কোয়েশ্চেন এক্সিকিউটিভ স্যাটিসফ্যাকশন ইন দিস ম্যাটার্স। অন্যদিকে অবজেক্টিভ স্যাটিসফ্যাকশন যেটা আছে এই ক্ষেত্রে আদালতের যে সিদ্ধান্ত এখানে নেওয়ার ক্ষমতা আছে। তো যদি সাধারণত কারো ডিসিশন তৃতীয় পক্ষ বা আদালতের মাধ্যমে পর্যালোচনা করার যোগ্য হয়, ওটাকে আমরা বলবো অবজেক্টিভ স্যাটিসফ্যাকশন, যে আপনি কেন নিছেন, এটা কি একটা সাপোজ যে রিজনেবল পারসন এই সিদ্ধান্তে পৌঁছাইতো কিনা। তো আদালত কিন্তু এই ক্ষেত্রে আটকের বৈধতা এবং যুক্তিসঙ্গত কারণ আছে কিনা তা পরীক্ষা করে দেখে। তো এই ক্ষেত্রে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু কেস ডিসিশন করতে পারি। এই কেসটা আমরা যখন কম্পেনসেশন যে জুরিসপ্রুডেন্স আছে বাংলাদেশের, তখনও কিন্তু পড়বো কনস্টিটিউশনাল কম্পেনসেশনের ক্ষেত্রে। তো এটা আপনারা মনে রাখবেন যে সাধারণত কাউকে যদি এরকম অবৈধ আটক করা হয়, চাইলে হচ্ছে কোর্ট কিছু যে কনস্টিটিউশনাল কম্পেনসেশন যেটা আছে কিছু ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কিন্তু দিতেই পারে কোর্ট। তো এক্ষেত্রে বিলকিস আক্তার হোসেন ভার্সেস বাংলাদেশ কেসে বলা হয়েছিল যে ডিটেইনিং অথরিটিজ এক্সারসাইজ কোয়াসাই জুডিশিয়াল ক্যাপাসিটি, যে অনেকটাই আধা বিচার বিভাগীয় যে একটা সিস্টেম, এটা এই ক্ষেত্রে কিন্তু তারা এই ধরনের পাওয়ার এক্সারসাইজ করে। তো তারা যদি এই ধরনের পাওয়ার এক্সারসাইজ করতে চায়, তো এই ক্ষেত্রে অবশ্যই জুরিসডিকশনাল কিছু ফ্যাক্ট থাকতে হবে, যেটা রিপোর্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস এর বেসিসে হইতে হবে। এখন জুরিসডিকশনাল ফ্যাক্টস বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি, এটা নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করি, তো জুরিসডিকশনাল ফ্যাক্টস এর যে স্লাইডটা আছে, যে প্রথমে আমরা একটা জিনিস বলেছি যে কোর্ট হ্যাভ কনসিস্টেন্টলি এমফাসাইজড প্রিভেন্টিভ ডিটেনশন রিকোয়ার্স সলিড এভিডেন্সিয়ারি ফাউন্ডেশন। তাহলে একটা জিনিস হচ্ছে যে ডিটেনশন আদেশ দেওয়ার আগে কিছু মৌলিক তথ্য যেটা আছে এগুলো থাকতে হবে, যে আইনে নির্ধারিত যে কিছু শর্ত আছে এগুলো পূরণ করতে হবে। যদি এই তথ্য না থাকে তাহলে ডিটেনশন আদেশ যেটা আছে এটা অবৈধ হবে। যেমন আইন যদি বলে যে শুধুমাত্র তখনই হচ্ছে ডিটেনশন অর্ডার দেওয়া যাবে যখন জনশৃঙ্খলার জন্য হুমকি, তাহলে সেই হুমকি যেটা আছে এটার প্রাথমিক একটা প্রমাণ, একটা সুনির্দিষ্ট প্রমাণ কিন্তু থাকতেই হবে। আর আরেকটা হচ্ছে যে ডিটেনশন কেবলমাত্র বাস্তব, নির্ভরযোগ্য এবং স্পষ্ট প্রমাণের উপর ভিত্তি করে হতে হবে, যে শুধুমাত্র সন্দেহ, আন্দাজ কিংবা হচ্ছে অস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ডিটেনশন যেটা আছে এটা কিন্তু দেওয়া যাবে না। তো কর্তৃপক্ষকে দেখাতে হবে যে কেন তারা সন্তুষ্ট হয়েছে যে একটা হুমকি যেটা আছে এটা এক্সিস্ট করে। তো আমরা প্রথমে বলেছি ম্যাটেরিয়াল এভিডেন্সের কথা। ম্যাটেরিয়ালস এভিডেন্স মানে কি, যে ডিটেনশন কেবলমাত্র সেই সব তথ্য বা ডকুমেন্টের উপর নির্ভর করতে হবে যেগুলো সরাসরি আমরা যদি বলতে পারি যে অভিযোগের সাথে সম্পর্কিত। অপ্রাসঙ্গিক কোনো তথ্য অথবা যেটা অসত্য কিংবা বাহিরের বিষয়, এই ধরনের কোনো এভিডেন্স এটা কিন্তু ব্যবহার করা যাবে না। তো যদি মিথ্যা বা অসৎ উদ্দেশ্যে কোনো প্রমাণকে ব্যবহার করা হয়, অথবা শুধুমাত্র মেয়ার সাসপিশন বা স্পেকুলেশনের ভিত্তিতে হয় যে আপনি ফিউচার করতে পারেন, এই ধরনেরটা মানে খুব ডিস্টেন্ট একটা পসিবিলিটি আছে, তখন কিন্তু এটা জাস্টিফাইড হবে না। এরপরে আমরা বলতেছি নেক্সাস রিকোয়ারমেন্ট বা একটা সংযোগের কথা আমরা বলতেছি, যে কর্তৃপক্ষ যে সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশন কথা বলতেছি, তো এই যে তার সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশনের সাথে যে অভিযোগটা আছে এটার মধ্যে একটা কার্যকলাপের মধ্যে একটা হচ্ছে সম্পর্ক থাকতে হবে, যে আপনি একটা সিদ্ধান্ত নিলেন আর সিদ্ধান্ত কোন প্রমাণের বেসিসে নিছেন। তো এই যে প্রমাণ দেখে আপনার সিদ্ধান্ত নিতে হবে, প্রমাণ থেকে যদি সিদ্ধান্তে না পৌঁছানো যায় তাহলে এটার মধ্যে একটা সংযোগ নাই এটা বলে আমরা সিদ্ধান্ত নিব, যার কারণে এটা হচ্ছে কিন্তু ভ্যালিড হবে না। এরপরে আমরা বলেছি জেনুইন ম্যাটেরিয়ালস এর কথা, যে সকল তথ্যের উপর ভিত্তি করে ডিটেনশন দেওয়া হবে এগুলো অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে, অস্পষ্ট হওয়া যাবে না, এছাড়া জেনুইন হইতে হবে, আর ডাইরেক্টলি রিলেভেন্ট টু দ্য পারসিভড থ্রেট অর রিস্ক, যে একদম সরাসরি সম্পর্কিত, এখানে অপ্রাসঙ্গিক হওয়া যাবে না। আর শেষ পর্যন্ত এগুলো কিন্তু বিশ্বাসযোগ্য হইতে হবে, কোনো গুজব বা শোনা কথা শুনে কোনো প্রিভেন্টিভ ডিটেনশন যে অর্ডার এটা দেওয়ার কিন্তু কোনো এখতিয়ার নাই। এরপরে আমরা অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ মামলা নিয়ে যদি আলোচনা করি, আনোয়ার হোসেন যে মামলাটা আছে এখানে বলা আছে যে এই যে ডিসিশন মেকিং যে অথরিটিটা এটা এক্সারসাইজ করতে গেলে জুডিশিয়ারি যেভাবে ফলো করে, জুডিশিয়ারি কিভাবে কাজ করে, জুডিশিয়ালি কাজ করতে হবে। অ্যাক্টিং জুডিশিয়ালি মানে আপনি ম্যাটেরিয়াল দেখে ওইটা ন্যাচারাল জাস্টিস যে প্রিন্সিপালস এগুলো ফলো করে শুনানির সুযোগ দিয়ে ওগুলাকে ভালো মতো অ্যানালাইসিস করে তারপর একটা সিদ্ধান্তে পৌঁছাইতে হবে। তা আমরা বলতেছি কারণ জানাইতে হবে, রিপ্রেজেন্টেশনের সুযোগ দিতে হবে, একটা ওভারঅল অ্যানালাইসিস থাকবে এভিডেন্সের, এই ক্ষেত্রে তারপরে আপনি সিদ্ধান্ত দিতে পারবেন।
মুস্তাফিজুর রহমান ভার্সেস বাংলাদেশ যে কেসটা আছে এখানেও কিন্তু বলা আছে যে লিবার্টি অফ মুভমেন্ট যেটা আছে, যেহেতু এটাকে ক্ষুণ্ণ করে প্রিভেন্টিভ ডিটেনশন কিংবা অন্য যে কোনো ধরনের ডিটেনশন, এটা অল ক্যান বি কার্টেলড, এটাকে ক্ষুণ্ণ করা যাবে কখন? লফুল মিনস উইথ জেনুইন গ্রাউন্ডস ফর পাবলিক সেফটি কনসার্ন। যে পাবলিক সেফটি কনসার্ন যদি ভঙ্গ হওয়ার একমাত্র সম্ভাবনা থাকে তখনই শুধুমাত্র আপনি এই পাওয়ারটা এক্সারসাইজ করতে পারবেন। আর নেক্সাস রিকোয়ারমেন্ট নিয়ে তো আমরা আলোচনা করেছি, যেটা আব্দুল লতিফ মির্জা ভার্সেস গভর্নমেন্ট যে কেস, এখানে আলোচনা করা আছে। আর যদি নেক্সাসটা আছে কিনা এটা জুডিশিয়াল ওভারসাইট, আমরা রিট অফ হেভিয়াস কর্পাসের মাধ্যমে এটা চেক করতে পারবো। এরপরে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ যে কেসটা আছে, এটা অনেকটা যে ব্লাস্ট সর্বশেষ সিআরপিসির অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে 2025 সালে। এখানে একদম সেকশন 54 ডাইরেক্টলি বলে দেওয়া আছে যে কাউকে সেকশন 54 সাপোজ আপনি হচ্ছে উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করে তাকে স্পেশাল পাওয়ার সেক্টর আন্ডারে প্রিভেন্টিভ ডিটেনশন করা যাবে না, এটা আনলফুল এবং ইম্পার্সিবল। তো আরেকটা হচ্ছে ডিসক্লোজার রিকোয়ারমেন্টের কথা আমরা বলেছিলাম যে সাধারণত যদি এই ধরনের ডিটেনশন যেটা আছে এটাকে চ্যালেঞ্জ করা হয় তাহলে বার্ডেন শিফটস অন দ্য গভর্নমেন্ট টু জাস্টিফাই দেয়ার অ্যাকশন। যে তখন গভর্নমেন্টের প্রমাণ করতে হবে যে সে যে গ্রাউন্ডে আসলে কাউকে অ্যারেস্ট করলো কিংবা কাউকে ডিটেন করলো এটা জাস্টিফাই তার করতে হবে। আর এই ক্ষেত্রে নেসেসারি ফ্যাক্টস যেটা আছে, কোন কারণে সে স্যাটিসফ্যাকশন হয়েছে, এই যে এটা কোর্টের সামনে তাকে উপস্থাপন করতে হবে। এখানে আমরা দেখতেছেন এখানে কিছু টেম্পোরাল লিমিটস, যে সময়ের কিছু ব্যাপার বলা আছে যে ম্যাজিস্ট্রেটের সামনে সাধারণ অ্যারেস্টের ক্ষেত্রে আমরা দেখবো যে 24 ঘন্টার মধ্যে হচ্ছে উপস্থাপন করতে হবে। আর প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে এটা 6 মাস। আর অ্যাডভাইজরি বোর্ডে 3 জন মেম্বার থাকেন। তো সিনথেসিস অফ জুডিশিয়াল অবজারভেশন যদি আমরা বিচার বিভাগীয় যে জাজমেন্ট গুলো আছে এগুলাকে যদি একটু জিস্ট আকারে আলোচনা করি, একটা আমরা বলেছিলাম এটা যেহেতু কোয়াসাই জুডিশিয়াল অব্লিগেশন, যে অনেকটাই আধা বিচার বিভাগীয় একটা সিস্টেম জুডিশিয়ারির সাথে মিলে, তো জুডিশিয়ারি যেভাবে কাজ করে ওইভাবেই করতে হবে যে একটা সুনির্দিষ্ট তথ্য এবং প্রমাণের ভিত্তিতে কাজ করতে হবে। জুডিশিয়াল সাংবিধানিক যে সুপ্রিমেসি এটা কাজ করে যে আলটিমেটলি রিট অফ জুডিশিয়াল স্ক্রুটিনি কিন্তু করা সম্ভব যে এখানে নেক্সাস আছে কিনা, যে কারণগুলো শো করা হয়েছে। আর একটা হচ্ছে ন্যাচারাল জাস্টিস প্রিন্সিপাল, যে ক্ষমতার যে এটা অপব্যবহার করা যাবে না। প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস যেটা আছে আপনারা জানেন যে এটার 3টা প্রিন্সিপালস আছে, একটাকে বলা হয় রিজন ডিসিশন, আরেকটা হচ্ছে অডিওল টারেম পার্টেম, আর একটা হচ্ছে নো ওয়ান শুড বি জাজ ইন হিজ ওন কজ। শুনানির সুযোগ দিতে হবে, যে ডিটেনিং অথরিটি সে নিজে এটা স্ক্রুটিনি করবে না, জুডিশিয়ারি এখানে স্ক্রুটিনি করবে। আর একটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম আমরা এনশিওর করতে চেয়েছি, যদি কাউকে অসাধু উদ্দেশ্যে আটক করা হয় তাহলে তার জন্য আমরা কনস্টিটিউশনাল কম্পেনসেশন যেটা আছে, একটা জরিমানা যেটা আছে এটা কিন্তু আমরা করতে পারবো। তো আমরা একটা সামারি যদি আলোচনা করি, একটা সারসংক্ষেপ আলোচনা করে দিতে পারি আপনাদের জন্য। প্রথমে আমরা বলেছিলাম আর্টিকেল 33 তে একটা বাইফারকেশন যেটা আছে, বাইফারকেশনটা আছে যে আমরা 2 ভাগে ভাগ করেছি, একটা সাধারণ গ্রেফতার আর একটা হচ্ছে প্রতিরোধমূলক গ্রেফতার। তো অর্ডিনারি অ্যারেস্ট যেটা আছে এই ক্ষেত্রে ওই তথ্য জানার অধিকার আছে কিংবা আইনি পরামর্শের অধিকার, 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হওয়ার এবং তার অনুমতি ছাড়া যে আটক না রাখা যাবে না, এই ধরনের অধিকার কিন্তু এখানে আছে। এক্সেপশন আমরা বলেছিলাম এনিমি, এলিয়েন এবং প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে তারা এই যে ক্লজ 1, 2 তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। আর আরেকটা ধরনের ডিটেনশনের কথা আমরা আলোচনা করেছি প্রতিরোধমূলক আটক, এটা মূলত আমরা বলেছি প্রিভেন্টিভ, যে কাউকে প্রতিরোধ করার জন্য, পিউনিটিভ না। তো এটা এক্সিকিউটিভ ইন নেচার, সাধারণত এক্সিকিউটিভ তার স্যাটিসফ্যাকশনের বেসিসে করবে। তো এটা হাইয়েস্ট 6 মাস পর্যন্ত আটক রাখতে পারবেন, কিন্তু 6 মাসের বেশি যদি করতে চায় কাউ তাহলে সেক্ষেত্রে অ্যাডভাইজরি বোর্ড যেটা আছে, অ্যাডভাইজরি বোর্ডের পারমিশন কিন্তু এই ক্ষেত্রে লাগবে। সেক্ষেত্রে অ্যাডভাইজরি বোর্ডের ফরমেশনটা হবে 2 জন এসসি কোয়ালিফাইড, আরেকজন হচ্ছে সিনিয়র অফিসার ইন দ্য রিপাবলিক। আর সাফিসিয়েন্ট কজ যদি ওনারা পান শুনানির পরে তাহলে ওনাদের একটা রিপোর্ট যেটা আছে এটা কিন্তু পাবলিশ করতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে নন ডিসক্লোজার করা রাখা যেতে পারে যে ওনারা করবেন না পাবলিক ইন্টারেস্টের কারণে। তো আরেকটা কথা আমরা বলেছি, এই যে প্রসেসটা যেটা আছে এটা কিন্তু হ্যাবিয়াস কর্পাস রিটের মাধ্যমে, এটাকে বিচারিক পর্যালোচনার মাধ্যমে দেখা যাবে যে আটকের যেটা বৈধতা আছে কিনা, স্বচ্ছতা যে প্রসিডিওর এটা ফলো করা হয়েছে কিনা, আর সময় সীমা যেটা আছে এগুলা কিন্তু কোর্ট দেখবে। এক্ষেত্রে আমরা কিছু মামলার কথা আলোচনা করেছি। তো মামলার ক্ষেত্রে আমরা বলেছি যে সুনির্দিষ্ট তথ্য এবং প্রমাণ আছে এগুলার ভিত্তিতে কাজ করতে হবে, ক্ষমতার অপব্যবহার করা যাবে না। তো প্রথমে আমরা বলেছিলাম জুরিসডিকশনাল ফ্যাক্টস থাকতে হবে, যে কোন কারণে আপনি আসলে আপনার যে পাওয়ারটা এক্সারসাইজ করতেছেন, আপনার স্যাটিসফ্যাকশনটা আসলে কোন কারণে বেসিসে। এক্ষেত্রে আমরা বলেছিলাম ন্যাচারাল জাস্টিসের যে প্রিন্সিপাল এগুলো ফলো করতে হবে, জেনুইন ম্যাটেরিয়াল থাকতে হবে, মিসইউজ করা যাবে না, আনলফুল বা মেলাফাইট হলে এক্সাম্পলারি কস্ট যেটা আছে এটা কোর্ট দিতে পারে, আর
এই যে লিবার্টি অফ মুভমেন্ট যেটা আছে, ইট ক্যান বি অনলি অ্যাকর্ডিং টু ল। আর অ্যাকর্ডিং টু ল মানে কি, এটা হচ্ছে ডিউ প্রসেস ফলো করতে হবে। তো এটা কিন্তু একটা মিনিংফুল জুডিশিয়াল কন্ট্রোল যেটা আছে, আমরা দেখবো একটা সুন্দর প্রসেস কিন্তু আমাদের আর্টিকেল 33 যেটা করে। তবে এটা নিয়ে কিছুটা ডিবেট আছে যে প্রিভেন্টিভ ডিটেনশন আসলে থাকা উচিত নাকি উচিত কিনা। এই সম্পর্কে আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, যে আমাদের সংবিধানের যে সিস্টেম, এখানে আসলে কাউকে এই ধরনের বিনা বিচারে আটকে রাখার যে সিস্টেম, এটা আসলে জাস্টিফাইড কিনা বা যুক্তিসঙ্গত কিনা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।